আমি জাস্ট আপনি যেই মুহূর্তে আমাকে প্রশ্নটি করেছেন তার ঠিক 25 মিনিট আগে আমি এই তেজগাঁও অঞ্চলের বা তেজগাঁও বিভাগের যে ডিসি আছেন মোহাম্মদ হারুন সাহেব, তার সাথে আমি প্রায় 1.25 ঘন্টা মিটিং করে আসছি। উনিও আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটাও আমি আপনাদেরকে জানাবো। আর অন্য পদক্ষেপ বলতে আমরা যেটা সচরাচর দেখেছি আমাদের দেশের আঙ্গিকে, আমরা যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয়ে যাই তখন তৃতীয় পক্ষ থাকে সেটাকে মীমাংসা করার জন্য। যখন সেই তৃতীয় পক্ষ ব্যক্তিরও ব্যর্থতার গ্লানি নিতে হয় তখন আইনের আশ্রয় নেওয়া কিংবা পুলিশের দ্বারস্থ হওয়া, এটা হলো একটি মানুষের জন্য সর্বশেষ আশ্রয়স্থল। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সংগঠনের সাথে আমাদের যারা গার্ডিয়ান আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের নির্দেশনা নিয়ে আমরা এখনো পর্যন্ত চলছি। যখন দেখব যে কোনো নির্দেশনায়, কোনো মীমাংসা, কোনো কথাই তারা রাখছে না, কোনো ওয়াদাই তারা রাখছে না, তখন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এবং সেটা তো শুধু আমাদের ক্ষেত্রে যেরকম, আমাদের দেশের মানুষের ক্ষেত্রেও আইনের আশ্রয়টা মানুষের সর্বশেষ অস্ত্র হিসাবে ব্যবহার করে। আমরাও সেটা দ্বারস্থ হব টুডে টুমরো। নেক্সট আমাদের পদক্ষেপ হলো, আমাদের একটা মানববন্ধনের প্রোগ্রাম ছিল আজকে। আমাদের কিছু সদস্য আগেভাগে সেটা জেনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস দেওয়ার পরে যাদের পদত্যাগ চেয়ে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম, যাদের বিরুদ্ধে আমাদের এই কথা বলা, যাদের বিরুদ্ধে আমাদের একত্রিত হওয়া, তারা ফেসবুকে সেই স্ট্যাটাসটি দেখে এই জোনের যে পুলিশ কমিশনার আছেন, আরও অন্যান্য যে লোক আছেন, তাদেরকে করোনার দোহাই দিয়ে নানানভাবে কনভিন্স করেছিল। তারা সেটা শুনতে পেরে আমিও গিয়েছি, কথা বলে এসেছি। তখন তারা বলল যে একটা ধর্মীয় অনুভূতি ছিল যে 10ই মহরম তাজিয়া মিছিল বের করে। আমরা করোনার কথা বিবেচনা করে সেটাও বন্ধ করে দিয়েছি। আর এটা যেহেতু করোনাকালীন সময় এতগুলো লোক আপনারা একত্রিত হয়ে মানববন্ধন করবেন, সেটা বিবেচনা করে আমরা আপাতত স্থগিত রেখেছি। তাই বলে যে আপনারা করতে পারবেন না এমন কোনো কথা নয়। তবে একটা কাজ করুন, আগামীকালকে 3টার সময় এসে ডিসি বরাবর আপনারা একটা স্মারকলিপি প্রদান করেন। আমি ডিসি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিতে বাধ্য থাকিব এবং আপনাদের সেই সহযোগিতাটুকু আমি করব। এবং এই আশ্বাসটুকু আমাকে তেজগাঁও বিভাগের ডিসি মহোদয় দিয়েছেন। আপনি একটা সুন্দর কথা উত্থাপন করেছেন। তার নাম মিশা সওদাগর, আমরা দুষ্টামি করে বলতাম মিশা সওদাগর। হ্যাঁ, উনি এসেছিলেন আমাদের 18-19 সংগঠনের মিটিংয়ে। উনি এসে কথা দিয়েছেন যে 114 জন শিল্পী এই কারণে বাদ পড়েছে। তখন আমি বললাম, ভাই, শিল্পী সমিতির যে রুলস অ্যান্ড রেজুলেশন আপনারা করেছেন, সেটা কি ব্যক্তিগত কোনো শিল্পীর জন্য না সমগ্র শিল্পীর জন্য? তখন বলল যে সমগ্র শিল্পীর জন্য। তাহলে বলেন যে কি দোষে আমি বাদ? বললো যে তুমি বাদ হয়েছো, তুমি তো একটা ছবিতে অভিনয় করেছিলে, সেই জন্য। তো আমি বললাম, আমি একটা ছবিতে অভিনয় করেছি, সেটা আমার রিলিজ হয়েছে, সামনে যে আমার ছবি আসতেছে না সেটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আর আমি যদি শুধু একটি ছবিতে অভিনয় করার অপরাধেই যদি আমি বাদ হয়ে থাকি, তাহলে আপনার সংগঠনের যে সাধারণ সম্পাদক, উনি 2007 সালে একটা ছবি করেছিলেন মোহাম্মদ হোসেন পরিচালিত, ছবির নাম হলো ভালোবাসা ভালোবাসা। তখন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন মরহুম চিত্রনায়ক মান্না ভাই যখন অসুস্থ হয়ে যান, তখন তার দায়িত্বে, চলতি দায়িত্বে এসেছিলেন ফাইটের ডিরেক্টর আমাদের চুন্নু ভাই, অনেকে চুন্নু ভাতিজা হিসাবে জানে, আতিকুর রহমান চুন্নু তার ফুল নাম। তখন একটা ছবি করে ওই সময়ে সেই শিল্পী সমিতির সদস্য হয়েছিল। তাহলে সে যদি একটা ছবি করে শিল্পী সমিতির সদস্য হয়ে থাকে, তাহলে আমার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? তারপরে আপনার কমিটিতে এক ছবি অভিনয় করে ছবির সদস্য আছে, এমন নজিরও আমার হাতে আছে, এবং ছবি এখনো রিলিজও পায়নি একটিও, সেও আপনার সংগঠনের মেম্বার। আপনি যদি বলেন আমি আপনাকে নামটা বলে দিই। তখন সে চুপ মেরে গেছে। তারপরে বললাম যে এই যে আমাদের আরেকজন শিল্পী সাইমা ইসলাম শিমু, তাকে বাদ দিয়েছিলেন কেন? চিত্রনায়িকা ইরিন জামানকে বাদ দিয়েছিলেন কেন সেটা বলেন। তা বললো যে আমাদের আরেকটা জায়গায় 5 লেখা আছে, যদি কোনো অভিনেত্রীর পরপর 2 বছর কোনো ছবি মুক্তি না পায়, তাহলে সে চলচ্চিত্রের শিল্পীর সদস্যপদ হারাবে কিংবা সহযোগী সদস্য হয়ে যাবে। আমি সেটাও আমি মেনে নিচ্ছি ভাই,
আমার জানা মতে আপনার ক্যাবিনেটের মেম্বার চিত্রনায়িকা অঞ্জনা 36 বছরের মধ্যে তার কোনো ছবি রিলিজ পায় নাই। 2 বছর তো অনেক পরের কথা, 36 বছরের মধ্যে কোনো ছবি রিলিজ পায় নাই। তাহলে সে কি করে আপনার ক্যাবিনেটের মেম্বার হয়? আমাকে একটু দয়া করে বলবেন কি ভাই? তখন সে আমার কথার উত্তর না দিয়ে উনি বললেন ফিরোজ লেগেছে অঞ্জনার পিছনে। এটা কি কথার প্রশ্নের উত্তর পেলেন আপনারা? বলেন, একই জায়গায় একই সমিতিতে কি প্যারালাল দুটি নিয়ম চলতে পারে? এতে কি পরিলক্ষিত হয় না, এতে কি প্রমাণিত হয় না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তাদের স্বেচ্ছাচারিতার বলি হতে হয়েছে? আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি? ভাই বলুন তো, আপনারা বলুন, আমার দেশের জনগণ বলুন, আমার দেশের প্রশাসন যারা আছেন। সামনে আমাদের এফডিসির গেটে না, আমরা প্রেস ক্লাবের সামনে এই 104 জন শিল্পী মানববন্ধনে অংশগ্রহণ করব, অবস্থান ধর্মঘট করব। ইভেন 104 জন শিল্পীর সাথে যে তাদের ফ্যামিলিরা জড়িত, ওই ফ্যামিলির সদস্যদের সাথে আমাদের সাথে সেই মানববন্ধনে, সেই অবস্থান ধর্মঘটে তারা জড়িত থাকবেন, তারা অংশগ্রহণ করবেন। এটা কি 10 তারিখের আগে হবে না পরে? এটার টাইমটা ঠিক এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। আমার সাথে আরও 18টি সংগঠন আছেন, আমার বড় ভাইরা আছেন, সংগঠনের নেতারা আছেন, তাদের সাথে আলাপচারিতা করে তাদের দিক নির্দেশনা মেনে নিয়ে তাদের সাথে সমঝোতা ঘোষণা করে আমরা সেই সিদ্ধান্তটি মুহূর্তে বলতে পারবো। বাট এই মুহূর্তে যদি আমি বলি, হয়তো দেখা গেল আমার কথার সাথে কাজটি মিল আপনারা খুঁজে নাও পেতে পারেন। আর আরেকটি কথা হলো ভাই, আমরা আন্দোলন করছি কিসের জন্য? শিল্পী সমিতি থেকে প্রতি মাসে বেতন পাওয়ার জন্য না, শিল্পী সমিতি থেকে 3 বেলা খাবার পাওয়ার জন্য না। একজন শিল্পীর একটা অধিকার থাকে। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার যদি ভোটাধিকার কার্ডটা না থাকে আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি কোনো একটা লোন করবেন, সেখানেও আপনার ভোটার আইডি কার্ড চাইবে। আমার শিল্পী সমিতির মূল সম্পত্তি তার ছোট ওই যে একটা আইডি কার্ড। এটা চাওয়া কি অপরাধ বলে আপনি মনে করেন? তারপর আপনারা যে শর্ত দিয়েছেন সেই শর্ত মেনেই সেই কার্ডটা তারা পেয়েছিল, কার্ডটা তাদের রিজার্ভে ছিল। এবং আপনারা যারা আজকে ওই চেয়ার দখল করে বসে আছেন, আপনাদেরকে 2017 সালে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছিলেন। কার ভোটে আপনি নির্বাচিত হয়েছেন? আপনি সাধারণ সম্পাদক হয়েছেন, আপনি সভাপতি হয়েছেন কার ভোটে? ওই 184 জনেরও অবদান আপনার পিছনে ছিল, যারা আপনাকে আপনার মার্কায়, আপনার নাম বরাবর, আপনার ছবির উপরে সিল মেরে আপনাকে সাধারণ সম্পাদক হতে সহযোগিতা করেছিল, আপনাকে সভাপতি হওয়ার জন্য সহযোগিতা করেছিল। আপনারা কি করলেন? মির্জাফর যে ঘটনা ঘটিয়েছিল বাংলার পলাশীর প্রান্তরে, আপনারা সেই ঘটনা ঘটিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গঠন করা সেই বিএফডিসিতে বসে বিশ্বাসঘাতকতা করেছেন। মির্জাফরের চেয়ে আরো অনেক বড় অন্যায় করেছেন। যে শিল্পীদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে আপনারা চেয়ারে বসে চেয়ার দখল করে তাদের ভোটাধিকার হরণ করে নিয়েছেন। আমার 3 জন শিল্পী আপনাদের চিঠি পেয়ে তারা পরলোক গত হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে একটা শোক নিয়ে। সে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার ছিল। আপনি জায়েদ খান, আপনি মিশা সওদাগর অন্যায়ভাবে তার সেই সদস্যপদটি কেড়ে নিয়েছেন। সেই শোকটি সে বইবার ক্ষমতা রাখেনি বলে সে স্ট্রোক করে মারা গিয়েছেন। আপনারা সেই মৃত্যুর হওয়ার কারণে টুডে টুমুরু আপনারা সেই মামলার আসামি হওয়ার সম্ভাবনা আছে। সময় করেন, অপেক্ষা করেন। টাইম উইল সে একটা ইংরেজিতে শব্দ আছে, মানে সময় কথা বলে। আপনাদের ব্যাপারেও সময় কথাই বলবে। আপনারা পুলিশের হাত ধরে, অমুকের হাত ধরে ক্ষমতায় বসতে চাচ্ছেন। কতদিন? পুলিশই দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। যদি পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে প্রেসিডেন্ট এরশাদের এদেশে পতন হতো না। আপনাদের এটা মনে রাখা দরকার, এটা আপনারা মনে রাখবেন। শিল্পী বেঁচে থাকে দর্শকের ভালোবাসায়, মানুষের ভালোবাসায়। আপনারা সেই ভালোবাসাটুকু অর্জন করুন না, তারপরে যেটা আপনার কাজ সেটা আপনি করুন। আপনি একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর পেটে লাথি মারছেন। আমার শিল্পীরা তো সবাই ভাই সুপারস্টার হয় না, শিল্পীরা সবাই সাকিব খান হয় না, শিল্পীরা সবাই মৌসুমী হয় না। একটা চলচ্চিত্রে 50 জন শিল্পী থাকলে 2 জন নায়ক নায়িকা থাকে, আরও অনেক বাপ মা চাচা গ্রামবাসী অনেকেই অনেক চরিত্র অভিনয় করে। তারা হয়তো সুপারস্টার হয় না, তারা হয়তো BMW
কিংবা লেক্সাস হেরিয়ার চালিয়ে এফডিসিতে ঢোকে না, তারা মিথ্যার আশ্রয় নিতে পারে না। সারাদিন শুটিং করে শিফটে কাজ করে 1,000 টাকা পায়, 2,000 টাকা পায়। যদি তার সারা 30 দিনে 20 শিফট কাজ করে তার 30,000 টাকা ইনকাম হয়, তার 20,000 টাকা ইনকাম হয়। সেই ইনকামের টাকাটা দিয়ে তার সন্তান থাকে, তার ছেলে মেয়ে থাকে, তার ওয়াইফ থাকে, বাপ মা থাকে, তার বাসা ভাড়া দিয়ে যাই যাই কপালে থাকে ডাল ভাত শাক সবজি দিয়ে সংসার চালায়। সেই জায়গাটাও আপনার আঘাত করতে হলো ভাই। কি অপরাধ করেছে ভাই? কেন আমার সেই শিল্পীকে আপনি আঘাত করবেন? স্যার তার অপরাধটা কি? আপনি মার্সিডিজ BMW গাড়ি চালিয়ে যেই নায়ক নায়িকারা ঢোকে সেই সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আপনারা। আমি ফিরোজ শাহী নির্যাতিত নিষ্পেষিত ভুক্তভোগী যেই শিল্পীরা আছেন যারা সুপারস্টার না, ওই বাসে এসে ট্রেনে চড়ে এফডিসির গেটের সামনে এসে হেঁটে সালাম দিয়ে সিকিউরিটি গার্ডদের প্রবেশ করে, আমি তাদের পক্ষের লোক, অসহায়দের পক্ষের লোক। আমার সেই পক্ষের লোকের একটা ব্যানারের সৃষ্টি হয়েছে। 18টি সংগঠন তার সমর্থন দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের ছায়া তোলে, তাদের ছাতার নিচে আমাদেরকে দাঁড়াবার জায়গা করে দিয়েছেন। আমার সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম, এই ফোরামের সদস্যদেরকে আপনারা প্রবেশাধিকার দিয়েছেন, আমাদের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট, জানাই শুভেচ্ছা, জানাই ভালোবাসা। আপনারা যারা প্রশাসনে আছেন ভাই, BMWর পিছনে না ঘুরে, অন্য মোহের পিছনে না ঘুরে অসহায় শিল্পীদের, এই ভুক্তভোগী শিল্পীদের পাশে এসে দাঁড়ান, একটু কাছে থাকুন। তাদের যেমন ভালোবাসা পাবেন, যেই মহান সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন তার কাছেও ভালোবাসা পাবেন, তার কাছ থেকে অনেক সোয়াব পাবেন। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের পক্ষে স্লোগান ধরেন না, অন্যায়ের পক্ষে হাত মিলায়েন না। আমার এই ভুক্তভোগী শিল্পীদের পাশে থাকুন। এবং আপনারা যারা আমি এই নগণ্যতম মানুষটির কথা প্রচার করার ব্যবস্থা করছেন, আমি আপনাদের জন্য বলতে পারি আপনারাও সেই সোয়াব থেকে, সেই ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না। আপনারা BMW চড়ে আসছে, মার্সিডিজ হেরিয়ার নিয়ে আসছে, তার পিছনে আপনারা যাচ্ছেন না, তার কথা আপনি প্রচার করছেন না। অসহায় শিল্পীদের মনের কথা, ক্ষোভের কথা, দুঃখের কথা প্রকাশ করার জন্য আপনারা 50টা ক্যামেরা ধরে রাখছেন। এটা আমি আপনাকে টাকার বিনিময়ে আনি নেই ভাই। আপনারা অসহায় শিল্পীদের কথা তুলে ধরার জন্য আপনারা এই কাজটুকু করছেন। আপনাদেরকে আমার এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ। সত্য কথা বলতে গিয়েছিলেন আমার এই সংগঠনের একজন উপদেষ্টা জামাল পাটোয়ারি, শুধু সত্য কথা বলার অপরাধে তাকে মিথ্যা পর্নোগ্রাফের আইনে মামলা দিয়েছিলেন। বা সত্য তো সবসময় সত্যই থাকে। যখন ম্যাজিস্ট্রেটের সামনে উকিল দাঁড়িয়ে বলেছিলেন, স্যার পর্নোগ্রাফির আইনে জামাল পাটোয়ারিকে মামলা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসছেন, স্যার যদি এখানে কোনো পর্নোগ্রাফির চিহ্ন পাওয়া যায়, এই মামলার মধ্যে কোনো এভিডেন্স থাকে, তাহলে মাননীয় আদালত আপনার যা বিজ্ঞ রায় আসবে সেটাই আমরা মাথা পেতে মেনে নিব। ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখলো পর্নোগ্রাফির পর্যন্ত খুঁজে পায়নি। দেন তার সাথে আরও 7টি দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বাংলাদেশে কত বড় ধরনের ক্রিমিনালি ঘটনা ঘটে যায়, 7 দিনের রিমান্ড হয় না। তারকে শাস্তি দেওয়ার জন্য, রিমান্ডে নিয়ে হাত পা ভাঙার জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য চেষ্টা করেছিলেন। এমন কোনো জায়গা নাই তবদিল করা তো বাকি রেখেছেন। যদি জামাল পাটোয়ারিকে 1 দিনের রিমান্ডও মঞ্জুর করতে পারত, তখন আরও তার ইচ্ছা মতো 20টা নাম ঠুকে দিত। আর বলতো কি, ওই কথাগুলো জামাল পাটোয়ারি নিজেই স্বীকার করেছেন। শুধু এই ঘটনাটি ঘটানোর জন্য আপনি পুলিশি তদবিরি করে 7 দিনের রিমান্ড চেয়েছিলেন। নীরবে নিভৃতে সত্য প্রকাশিত হয়। রাত আধার কালো মেঘ যত গভীর হয়ে আসুক না কেন, বৈশাখী ঝড়ের ক্ষমতা যত শক্তিশালী হোক না কেন, তার স্থায়িত্বকাল 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 1 দিন। তারপর সব আগের মতো ঠিক হয়ে যায়। সূর্য ওঠে, বাগানে ফুল ফোটে, পাখিরা গান গায়। আমার এই ভুক্তভোগী শিল্পীরা একদিন বাগানে হাঁটবে, ফুল ফুটবে, অভিনয় করবে। আপনারা পত্রিকায় দেখবেন তার ছবি, আপনারা সিনেমা হলে দেখবেন তার অভিনয়।
আপনারা আমাদের কাছে থাকুন, পাশে থাকুন, ভালোবাসুন, অসহায়ের পাশে থাকুন, মিথ্যার পিছনে কখনো লালায়িত হবেন না। এটা আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিকভাবে আমি আপনাদেরকে হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা সত্য প্রকাশ করুন, মিথ্যার পিছনে কেউ আপনারা ছুটেন না। আমি যদি কোনো মিথ্যা কথা বলি সেটা আপনারা আমার কথাটা প্রচার করবেন না, আপনারা কেটে ফেলে দিবেন। আপনারা সত্যের পথে থাকেন, আপনাদের মঙ্গল আল্লাহ করবে, আপনাদের মঙ্গল। এই 104 জন শিল্পীর যে পরিবার আপনাদের জন্য হাত তুলে দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।